হাই এভরিওয়ান, আজকের এই লেকচারে আমরা জাভাতে কিভাবে ডিফারেন্ট অ্যাপ্রোচ ব্যবহার করে প্রিন্ট করতে হয় সেই জিনিসটা নিয়েই ডিসকাশন করব। আমরা যখন একটা পার্টিকুলার প্রোগ্রামের কোনো আউটপুট শো করাতে চাই তখন এই প্রিন্টিং গুলো আমাদের কাজে লাগে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা দুই ধরনের প্রিন্টিং ব্যবহার করেছি। একটা হচ্ছে system.out.println, আরেকটা হচ্ছে system.out.print। এখানে কিন্তু এলএন নেই, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়? যখন আমরা system.out.println লিখব, এর ক্ষেত্রে যে কাজটা হবে, প্রথমেই আমাদের ডিজায়ার্ড যে রেজাল্ট সেটা প্রিন্ট হবে। সো কাজে আমি একটু লিখি, প্রথমে কি প্রিন্ট হবে? প্রথমে প্রিন্ট হবে ফ্লাওয়ার্স। এখন এই যে আমি এখানে প্রিন্ট এলএন ব্যবহার করেছি, এই কারণে আমার যে কার্সরটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই কার্সরটা আস্তে করে কি হবে, নিচের লাইনে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমার ডিজায়ার্ড আউটপুট কি? ব্লুম। সো আমি এখানে লিখলাম BLOOM। কিন্তু এখন খেয়াল করুন, এই ব্লুমের ক্ষেত্রে আমরা কিন্তু এলএন ব্যবহার করিনি, শুধুমাত্র প্রিন্ট ব্যবহার করেছি। কাজেই এই ক্ষেত্রে আমার যে কার্সর, সেই কার্সর কিন্তু নিচের লাইনে যাবে না, একই লাইনে থেকে যাবে। এখন আমার নেক্সট ডিজায়ার্ড আউটপুটটা কি? সেটা হচ্ছে ইন। কাজেই এক্ষেত্রে আমার ইন প্রিন্ট হবে, কিন্তু ইন্ট কার ভেতরে ছিল? প্রিন্ট এলএন এর ভেতরে ছিল, তাই না? তাহলে আমার এই কার্সরটা এখন কোথায় যাবে? একই লাইনে থাকবে নাকি পরের লাইনে চলে যাবে? অবশ্যই, যেহেতু এলএন আছে, সে পরের লাইনে চলে যাবে। পরের লাইনে গিয়ে এখন দেখি তো আমার পরবর্তী আউটপুট কি আছে? স্প্রিং। তাহলে এগেইন আমি এখানে কি প্রিন্ট করব? স্প্রিং প্রিন্ট করব, এবং এই স্প্রিংটা কার ভেতরে আছে? প্রিন্ট নাকি প্রিন্ট এলএন? প্রিন্ট এলএন এর ভেতরে আছে। কাজেই এগেইন আমার যে কার্সর সেটা সেম লাইনে থাকবে না, সেটা কোথায় চলে যাবে? এলএন এর কারণে নিচের লাইনে চলে যাবে। এভাবেই কিন্তু এর প্রিন্ট এবং প্রিন্ট এলএন তাদের কাজগুলো করে থাকে। আমরা আরেকটা স্যাম্পল দেখি, এটা দেখলে হয়তো আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এই নতুন স্যাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম আউটপুট হচ্ছে ফ্লাওয়ার্স। সো আমি সিম্পলি এখানে লিখি হচ্ছে ফ্লাওয়ার্স। এখন এই ফ্লাওয়ার্সটা কিসের ভিতরে ছিল? শুধুমাত্র প্রিন্ট। কাজে আমার কার্সর কোথায় থাকবে? সেম লাইনে। দেখুন, সেম লাইনে কিন্তু রেখে দিয়েছি। এরপর পরের আউটপুট কি? পরের ডিজায়ার্ড রেজাল্ট বা আউটপুট ব্লুম। সো আমি এখানে সিম্পলি লিখলাম ব্লুম, BLOOM, ব্লুম। এখন দেখুন, এই ব্লুমটা কিসের ভিতরে ছিল? প্রিন্ট এলএন, তাই না? প্রিন্ট এলএন এর ভিতরে ছিল। কাজেই আমার কার্সর কিন্তু এখন আর সেম লাইনে থাকবে না, সে চলে যাবে পরের লাইনে বা নিচের লাইনে। ভালো কথা। নেক্সট আউটপুট সেটা হচ্ছে ইন। তাহলে আমি ইন লিখলাম, এখানে লিখলাম ইন। এখন ইন কিসের ভিতরে ছিল? এলএন, প্রিন্ট এলএন। কাজেই এগেইন কার্সর কি সেম লাইনে থাকবে নাকি নিচের লাইনে থাকবে? এলএন হলে কিন্তু অবশ্যই নিচের লাইনে যাবে, প্রিন্ট এলএন। সো আমি কার্সরটাকে নিচে পাঠিয়ে দিলাম। এখন এর পরবর্তীতে স্প্রিং। সো আমি রেজাল্টটা প্রিন্ট করি, স্প্রিং প্রিন্ট করলাম। এখন দেখুন তো, স্প্রিং কিসের ভিতরে ছিল? সে কিন্তু শুধু প্রিন্টের ভিতরে ছিল, প্রিন্ট এলএন না। কাজেই এক্ষেত্রে আমার কার্সর কিন্তু সেম লাইনে থাকবে। হিসেবটা খুব সহজ। যদি আমার প্রিন্ট হয়, কার্সর সেম লাইনে থাকবে। যদি আমার প্রিন্ট এলএন হয়, কার্সর নিচের লাইনে চলে যাবে। এভাবেই কিন্তু তারা কাজ করে থাকে। আশা করি আপনারা তাদের ডিফারেন্সটা ধরতে পেরেছেন। সো আমি এটাকে একটু রান করে দেখাই যে আসলেই এভাবে কাজ করছে কিনা। সো আমি এটাকে রান করছি এবং দেখি যে আমাদের আউটপুট এরকমই আসে কিনা। খেয়াল করুন, আমি এখানে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি একটু নিচে যাই, এই যে দেখুন, ঠিক যেইভাবে আমি আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি সেভাবেই কিন্তু আমি আউটপুটটাকেও পেয়েছি। এখন আমরা কথা বলবো প্রিন্ট এফ নিয়ে। আমরা যদি আমাদের আউটপুটটাকে খুব সুন্দরভাবে একটা পার্টিকুলার ফরম্যাটে প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্ট এফটা আমাদের কাজে লাগবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের একটা বড় ফ্লোট ভ্যালু আছে, ঠিক আছে, যেখানে পয়েন্টের পর বেশ কিছু নাম্বারস আছে। এখন আমি যদি চাই যে না, একে এমন ভাবে প্রিন্ট করব যাতে পয়েন্টের পর চারটার বেশি সংখ্যা না আসে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই প্রিন্ট এফটাকে ব্যবহার করতে পারি। কিভাবে করব? প্রথমে আমি একটা ডাবল কোটেশন দিব। আপনারা এখানে এই যে ফরম্যাট এবং কোলন, এই কথাটাকে ইগনোর করেন, এই কথা বাদে বাকি জিনিসগুলো খেয়াল করেন। সো আমি এখানে ডাবল কোটেশন দিয়েছি, এর ভেতরে আমি এখন কি লিখব? দ্য ভ্যালু অফ পাই ইজ অ্যাবাউট, অফ পাই ইজ অ্যাবাউট, এটা আপনারা আপনাদের খেয়াল খুশি মতো লিখতে পারেন। আচ্ছা, এখন পাই ইজ অ্যাবাউট, এখানে আমি প্রথমেই নাম্বারটাকে ফরম্যাট করার জন্য একটা পার্সেন্ট সাইন দিব, এরপর পয়েন্ট লিখব। এখন পয়েন্টের পরে আমি কয়টা সংখ্যা চাই? আমি কিন্তু চারটা সংখ্যা চাই। সেক্ষেত্রে আমি এখানে 4 লিখব এবং এরপর আমি এখানে একটা এফ দিব।
এখন এই যে ফরম্যাট করছি, এই ফরম্যাটিংটা আসলে কোন ভ্যালু? রেজাল্ট ভ্যারিয়েবলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাই না, রেজাল্ট ভ্যারিয়েবলের ভ্যালুই তো, রাইট? সো আমি এখানে সিম্পলি কি লিখবো? রেজাল্ট। সিম্পলি কি লিখবো? রেজাল্ট। আচ্ছা, এখন আমি এই প্রোগ্রামটাকে আপনাদের কাছে রান করে দেখাই। তো আমি যদি এটাকে রান করি, এই যে দেখুন আমি কিন্তু পয়েন্টের পরে 4টা ডিজিট পেয়েছি, তাই না? এখন আপনারা হয়তো কোয়েশ্চেন করতে পারেন, তাহলে আমি যদি এখানে পয়েন্টের পরে 4 না দিয়ে 3 দিতাম, সেক্ষেত্রে কি 3টা ডিজিট পেতাম? দেখি তাহলে আমি এটাকে আবারও একটু রান করার ব্যবস্থা করি এবং এই ক্ষেত্রে আমি এখানে 0.4 না দিয়ে সিম্পলি 0.3 দেই। এবার আমি যদি এটাকে আবারও রান করি, তাহলে দেখি কি হয়। এই যে দেখুন এখন কিন্তু আমি পয়েন্টের পরে 3টা ডিজিট পেয়েছি। সো এভাবে করে কিন্তু আমি চাইলেই ফরম্যাটিং করতে পারবো, একটা পার্টিকুলার ফরম্যাটে নিয়ে আসতে পারবো। এবং এটা কিন্তু শুধু ফ্লোটিং পয়েন্ট নাম্বার না, আমি চাইলে পরে কিন্তু এটা একটা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রেও করতে পারতাম। ফর এক্সাম্পল, ধরুন আমার এখানে ফ্লোটিং পয়েন্ট নাম্বার না, আমার এখানে আছে একটা ইন্টিজার নাম্বার এবং আমি এইখানে এটাকে আপাতত দিলাম হচ্ছে, ভ্যারিয়েবলের নাম দিলাম হচ্ছে ইয়ার। ঠিক আছে, ইয়ার। আমি কারেন্ট ইয়ারের কথাই বলি, 2026 এটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার, রাইট? এখন আমি যদি এখানে এটাকে একটা ফরম্যাটে সাজাতে চাই, আমি যদি এখানে এভাবে লিখতে চাই জিনিসটা, ফর এক্সাম্পল ইয়ার ইয়ার 2026 ইজ নট এ লিপ ইয়ার, সেক্ষেত্রে আমি এখানে কিভাবে লিখবো? প্রথমে আমাকে দিতে হবে পার্সেন্ট সাইন, এটা কিন্তু ইন্টিজারের ক্ষেত্রে, ফ্লোটিং এর ক্ষেত্রে আমরা আসলে কি করেছিলাম? আমরা এফ লিখেছিলাম, তাই না? সো এক্ষেত্রে এটা কিন্তু ইন্টিজার, সেক্ষেত্রে আমরা ডি লিখবো। ঠিক আছে, ইন্টিজারের ক্ষেত্রে আমরা ডি লিখলাম। আমি একটু এখানে এরপর লিখি, সো ইজ নট এ লিপ ইয়ার, 2026 আসলে লিপ ইয়ার না, সো ইজ নট এ লিপ ইয়ার, কমা ভ্যারিয়েবল, আগে তো ছিল রেজাল্ট, এখন তো আর রেজাল্ট ভ্যারিয়েবলই নেই, কাজে আমাকে সিম্পলি এখানে লিখতে হবে ইয়ার। দেখুন ফ্লোটিং এর ক্ষেত্রে আমি কি করেছি? পার্সেন্ট দিয়েছি, তারপর পয়েন্টের পর কয়টা সংখ্যা বসবে সেটার জন্য একটা ভ্যালু দিয়েছি এবং এফ দিয়েছি। ইন্টিজার, এখানে তো আর কোনো ফ্র্যাকশন নেই, তো এখানে আমি পার্সেন্টের পরে শুধুমাত্র ডি দিয়েছি। এখন আমি যদি এটাকে রান করি, দেখি এটা কাজ করে কিনা। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমি যেভাবে চাচ্ছিলাম, যেভাবে লিখতে চাচ্ছিলাম, ঠিক সেরকম একটা ফরম্যাটে আমাকে দেখাচ্ছে ইয়ার 2026 ইজ নট এ লিপ ইয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমরা পাবলিক ক্লাস টেস্ট লিখলাম, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন লিখলাম, এই লাইনগুলোতে কোন কিওয়ার্ড কি মিন করে? যেমন পাবলিক কি মিন করে, স্ট্যাটিক কি মিন করে, ভয়েড কি মিন করে, মেইন কি মিন করে। আমি একটু বলে রাখি, এখানে আপনারা যে মেইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেথড। এই মেথড জিনিসটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা অ্যাকচুয়ালি মেথড চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব। সো আপাতত আমরা বুঝে রাখি, এখানে মেইন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মেথড। এখন প্রশ্ন হচ্ছে পাবলিকটা কি? পাবলিকটাকে, এখানে যে আপনারা পাবলিক দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। এরকম পাবলিকের মতো আমাদের প্রাইভেটও একটা অ্যাক্সেস মডিফায়ার এবং প্রোটেক্টেড, এই যে প্রোটেক্টেড আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা অ্যাক্সেস মডিফায়ার। তাহলে এখন খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে আচ্ছা ঠিক আছে, আমি এটাকে পাবলিক কেন দিলাম? এই যে আমি এখানে মেইন লিখলাম, মেইন মেথডটা লিখলাম, আমি এটাকে পাবলিক কেন দিলাম? প্রথম রিজন হচ্ছে জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন, এটা হচ্ছে একটা সফটওয়্যার যে কিনা আমার একটা প্রোগ্রামকে রান করার জন্য রেসপন্সিবল থাকে। ঠিক আছে, একটা প্রোগ্রামকে চালানো বা রান করার জন্য রেসপন্সিবল থাকে। এখন জেভিএম এই প্রোগ্রাম, যে কোনো একটা প্রোগ্রামকে শুরু করার জন্য শুধুমাত্র এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই মেথডটাকেই ব্যবহার করে। একটা প্রোগ্রামকে কি করার জন্য? শুরু করার জন্য এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই পাবলিক এক্সেস মডিফায়ারটাকেই কিন্তু ব্যবহার করে। এখন যদি এমন হয় যে আমার এই মেথডটা পাবলিক না হয়ে প্রাইভেট হয়, তাহলে আমরা দেখি তো এইভাবে কি, যদি প্রাইভেট হয় তাহলে কি জেভিএম সেটাকে এক্সেস করতে পারে কিনা। তো আমরা প্রথমে দেখি যে পাবলিক থাকলে জেভিএম এক্সেস করতে পারে কিনা বা জেভিএম প্রোগ্রামটাকে রান করাতে পারে কিনা। ঠিক আছে, যদি এগুলো বিহাইন্ড দ্য সিনে হয়, বাট আমি বলছি আপনাদেরকে। সো আমি এটাকে রান করি, দেখা যাক প্রোগ্রামটা রান হয় কিনা। এক্স্যাক্টলি, দেখতে পাচ্ছেন প্রোগ্রামটা খুব সুন্দর মতো রান হয়েছে, আমাকে হ্যালো প্রিন্ট করে দেখাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে জেভিএম পাবলিক, যেহেতু মেথডটা, আমার মেইন মেথডটা যেহেতু পাবলিক, জেভিএম এটাকে, প্রোগ্রামটাকে শুরু করতে পেরেছে, রান করতে পেরেছে। ঠিক আছে, এক্সেসেবল, পাবলিক মানে এক্সেসেবল হয়েছে। কিন্তু এখন যদি আমি এটাকে প্রাইভেট করে দিই,
লেটস সে আমি এখানে সিম্পলি লিখলাম প্রাইভেট স্ট্যাটিক ভয়েড মেইন। তো এখন এই অবস্থায় জেভিএম কিন্তু এই মেইন মেথডটাকে আর অ্যাক্সেস করতে পারবে না, কারণ এটা কিন্তু এখন কি হয়ে গেছে, প্রাইভেট হয়ে গেছে। সো আমি যদি এটাকে এখন আবারও রান করি, একটু আগে কিন্তু আউটপুট দিচ্ছিল, এখন দেখি কি অবস্থা। এই যে এখন কিন্তু আমাকে এরর দেখাচ্ছে এবং কি বলছে, মেইন মেথড নট ফাউন্ড ইন ক্লাস টেস্ট। বুঝতে পারছেন, তার মানে এখন কি হচ্ছে, জেভিএম বা জাভা ভার্চুয়াল মেশিন এই প্রোগ্রামটাকে শুরু করতে পারছে না, কারণ সে মেইন মেথডটাকেই অ্যাক্সেস করতে পারছে না, যেটা তার প্রোগ্রামটাকে শুরু করার জন্য দরকার ছিল। সো এটা তো গেল আমাদের এক্সেস মডিফায়ার। আপনারা নিজেরা অবশ্যই প্রোটেক্টেড দিয়েও একবার ট্রাই করে দেখবেন যে আসলে কি অবস্থা হয়। আচ্ছা, এখন আমরা আসি, এখানে যে স্ট্যাটিক কিওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা কখন ব্যবহার করি। দেখুন, এটা আসলে বোঝাতে গেলে কিছু জিনিসপত্র আসে, যে টপিকগুলো আমরা এখনো শুরু করিনি, বাট তাও একটু বলছি। এখানে একটা জিনিস খেয়াল করেন, মেইন মেথড স্ট্যাটিক। আমার কিন্তু এই যে আমি যে বললাম আমার মেইন এটা একটা মেথড, এই যে মেইন মেথড এটা কিন্তু স্ট্যাটিক। সো মেইন মেথডটা স্ট্যাটিক হওয়ায় লাভ কি হচ্ছে, খেয়াল করুন। লাভ হচ্ছে, আমি যদি এই মেইন মেথডটাকে কল করতে চাই, কল এটা আমরা আসলে যখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়বো তখন জিনিসগুলোকে আরো বেটার বুঝবো। এখন জাস্ট আমি টার্মগুলো ব্যবহার করছি। যদি আমি এই মেইন মেথডটাকে কল করতে চাই, তাহলে যদি মেথডটা স্ট্যাটিক হয়, এই যে এই মেথডটা মেইন মেথডটা যদি স্ট্যাটিক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েট করা প্রয়োজন হয় না। যদি কি আবারও বলি, যদি আমার এই মেইন মেথডটাকে কল করতে হয়, কল, তাহলে পরে যদি মেইন মেথডটা স্ট্যাটিক হয়, সেক্ষেত্রে আমার কোনো ধরনের কি করার প্রয়োজন পড়ে না, অবজেক্ট ক্রিয়েট করা প্রয়োজন পড়ে না। এখন এখানেই সমস্যা, অবজেক্ট কিন্তু এখন আমরা বুঝি না, কাজেই এইটুকু লাইনই আমরা একটু মাথায় রাখবো যে মেইন মেথড স্ট্যাটিক হলে অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যদি এই মেইন মেথডটা স্ট্যাটিক না হয়ে কি হতো, নন স্ট্যাটিক হতো, তাহলে কিন্তু আমাদের অবজেক্ট তৈরি করে তারপরে এই মেইন মেথডটাকে কল করতে হতো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সুবিধাটা থাকছে, মেইন মেথড স্ট্যাটিক, কাজে অবজেক্ট তৈরি করতে হচ্ছে না। মেইন মেথড যদি নন স্ট্যাটিক হতো, তাহলে প্রথমে অবজেক্ট তৈরি করতে হতো, তারপরে এই মেইন মেথডকে কল করতে হতো। একটু ভারী ভারী কথাই বললাম, বাট আপাতত এই কয়েকটা লাইন একটু বুঝতে পারলেই আশা করি এনাফ হবে। বাকি জিনিসগুলো আমরা অবশ্যই ওপি তে গিয়ে ইন ডেপথে পড়ব। এরপর আসলো ভয়েড। এই ভয়েড মানে কি, এই ভয়েড মানে হচ্ছে এখানে যে মেইন মেথডটা আছে সে আসলে আলটিমেটলি কোনো ভ্যালু রিটার্ন করছে না। মেইন মেথডের ক্ষেত্রে কার কাছে রিটার্ন করছে না কোনো ভ্যালু, সেটা হচ্ছে জেভিএম এর কাছে আসলে কোনো ভ্যালু সে পাঠাচ্ছে না বা রিটার্ন করছে না বা ফেরত দিচ্ছে না। এখন এখানেই আমাদের অনেক প্রশ্ন আসে যে মেইন মেথড আসলে কি রিটার্ন করবে, সে কি পাঠাবে। বুঝলাম জেভিএম এর কাছে সে কিছু পাঠাচ্ছে না, জাভা ভার্চুয়াল মেশিনের কাছে সে কিছু পাঠাচ্ছে না, কিন্তু যদি পাঠাতো কি পাঠাতে হতো, কাকে কিভাবে কোন প্রসেসে পাঠাতে হতো, এগুলো ডিফারেন্ট কোয়েশ্চেন্স। বাট আপাতত আমরা ভয়েড দেখলেই বুঝবো যে এর মানে হচ্ছে কোনো মেথডের আগে যদি ভয়েড থাকে, তার মানে হচ্ছে সেই মেথডটা কোনো কিছু রিটার্ন করে না। মেইনের ক্ষেত্রে সে আসলে জেভিএম এর কাছে কোনো কিছু রিটার্ন করে না, কোনো ভ্যালু রিটার্ন করে না, কারণ জেভিএম আসলে শুধুমাত্র মেইন মেথডটাকে চালাতেই ব্যবহার হয়। সে কোনো ভ্যালু এক্সপেক্টও করে না যে মেইন থেকে কোনো ভ্যালু তার কাছে আসবে। এই জিনিসগুলো আসলে আমরা মেথড চ্যাপ্টারে গিয়ে খুব ভালোভাবে বুঝবো, তখন আরো ডিটেলসে বুঝে যাবে। আপাতত এই কয়েকটা লাইনকে আমরা ফোকাস করব।